daily fact, the storage of truth. তারা এতটাই রাজনৈতিকভাবে ব্যস্ত দেখেছি, এবং আমি হসপিটালে গিয়ে খোঁজ নিয়েছি, অনেকে আমাদের অফিসে এসেছিল, যে প্রকৃত অর্থে যার যে চিকিৎসা প্রয়োজন যেই সময়টাতে যথাসময়ে চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারেনি, যেই কারণে অনেকের অঙ্গহানি হয়েছে, অনেকের শারীরিকভাবে মারাত্মক ক্ষতি হয়েছে, এবং বিদেশ যাওয়ার ক্ষেত্রেও অনেককে বঞ্চিত করা হয়েছে। আমলাতান্ত্রিক জটিলতার মার প্যাচে তাদের সুচিকিৎসা নিশ্চিতটা অনিশ্চিত করেছে। এইটা ছাত্রদের কাজ ছিল না। ছাত্ররা গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছে, আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, জাতির প্রয়োজনে সামনে এসেছে। পরিস্থিতির পরিবর্তন হয়েছে, তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়েছে, তারা তাদের পড়াশোনার কার্যক্রমে ফিরে গিয়েছে বা যাচ্ছে। সেখানে তারা পড়াশোনা করবে না, কেউ পার্ট টাইম জব করে, নাকি কেউ স্বাস্থ্য কমিটির কাজ করবে, হসপিটালে দৌড়াদৌড়ি করবে। আমরা খুব মর্মাহত হয়েছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা ভালো টিম করেছে বলে আমার মনে হয় না যে এই মানুষগুলোর মানসিক একটা প্রশান্তির জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং করা, তাদেরকে যে ভাই তুমি ভালো হয়ে যাবা, তোমার চিকিৎসা হচ্ছে, দেশের বাইরে যাওয়া লাগবে না, এখানেই তোমার জন্য উন্নত চিকিৎসা, এই ধরনের কোনো ব্যবস্থা আমরা দেখি নাই। এই গণ অভ্যুত্থানের পরপর ছাত্রদের কথা বলেন, রাজনৈতিক বড় বড় দলের কথা বলেন, কেউ ব্যস্ত হয়ে গেছে আওয়ামী লীগের নেতাদের মিল ফ্যাক্টরি সম্পদ দখল করতে, কেউ ব্যস্ত হয়েছে অমুক বাড়িতে টাকা আছে, অমুক বাড়িতে এইটা আছে, সেগুলো উদ্ধার করার জন্য, কেউ ব্যস্ত আছেন তার পছন্দের লোকজনকে প্রশাসনের মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর বিভিন্ন জায়গায় সেট করার জন্য। আর আহত নিহতদের যে আমাদের প্রধানতম দায়িত্ব ছিল, যে আহতদের প্রথমত সুচিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ব্যবস্থা করা। এইখানেও আমরা মুক্তিযুদ্ধকে নিয়ে যে আওয়ামী লীগের রাজনীতি, এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আমরা একটা গোষ্ঠীর আওয়ামী লীগের মতোই অপরাজনীতি এবং নিজেদের জাহির করা কিংবা নিজেদের ক্রেডিট নেওয়ার একটা রাজনীতি করার প্রবণতা আমরা লক্ষ্য করেছি, যেটা অত্যন্ত দুঃখজনক। তো তারপরেও রাষ্ট্র করবে এই গণ অভ্যুত্থানে। এইখানে অনেক নেতৃবৃন্দ আছেন যারা গুলিবিদ্ধ হয়েছেন, পায়ে ক্ষত নিয়ে, হাতে ক্ষত নিয়ে বসে আছেন। তারা উপদেষ্টা হন নাই, তারা সরকারের সচিব হন নাই, তারা এই পট পরিবর্তনের পরে সরকার উচ্চ পদে যান নাই, কিন্তু তারা এই পট পরিবর্তনের জন্য রক্ত দিয়েছে। যারা বসেছেন, আমরা চাই তারা ভালোভাবে দেশ চালাক, এবং এই জনগণের যে আকাঙ্ক্ষা ছিল সে অনুযায়ী তারা পদক্ষেপ গ্রহণ করুক। সেই জায়গা থেকে আজকের এই বর্ধিত সভা থেকে আমরা অনুরোধ জানাবো, আহ্বান জানাবো যে এখনো চিকিৎসা ব্যবস্থার নামে কতিপয় ছাত্রদেরকে দিয়ে, বিশেষ করে ওই ছাত্র না, আবার আহত যারা হয়েছে, এই অনেকে বলছে এটা একটা আহত লীগের মতো কাজ করছে, অনেকে একটা সংগঠন করে সিন্ডিকেট করে প্রকৃত আহতদেরকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। তাদের সংগঠনে বা তাদের কোরামে যুক্ত না হলে তাদেরকে স্পেস দেওয়া হচ্ছে না, এইটা তদারকি করা। আপনারা দেখেছেন এই যে আমাদের ফারুক ভাই বসে আছে, দুটো ছেলে একবারে ছুরি নিয়ে তার মাথায় আঘাত করেছে, সে কিভাবে আহত হয়? হসপিটাল থেকে সে আঘাত করলো শহীদ মিনারে এসে। তারপরে শুনেছি প্রধান উপদেষ্টার কাছে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সুনির্দিষ্টভাবে কতিপয় লোককে, এবং লিস্ট কাটছাট করছে বারবার, মানে অমুকে তার সাথে আছে, অমুকে অমুক ভাইকে মেনটেন করে, তাকে নেওয়া যাবে, তাকে নেওয়া যাবে না। তো আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, গত 6 মাসে চুপচাপ দেখেছি, শুনেছি, আর একটা দিনও চুপচাপ আমরা থাকবো না। সেনাপ্রধান যেটা বলেছে সেটা আমাদেরও কথা, 6 মাসে এনাফ ইজ এনাফ। আমরা পরিষ্কারভাবে আজকের এই বর্ধিত সভা থেকে আমাদের দলের পক্ষ থেকে সারা দেশের নেতৃবৃন্দকে সামনে রেখে আমরা বলবো, আগামী 15 দিনের মধ্যে আহতদের চিকিৎসার বিষয়ে পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রেস ব্রিফিং করে বলতে হবে
কোন রোগী যারা হসপিটাল আছে, কার কি কন্ডিশন, কার কি চিকিৎসা প্রয়োজন, দেশে না বিদেশে, এবং আহত এবং নিহতদের ক্যাটাগরি করার ক্ষেত্রে যে বৈষম্য করা হয়েছে, অনেককে যে বঞ্চিত করা হয়েছে, নিহতদের সহযোগিতা নিয়ে যে তালবাহানা করা হয়েছে, সেগুলোর একটা সুরাহা করতে হবে। আপনারা দেখেন নাই, আন্দোলনের পরপর আমরা রাস্তায় নেমে বিভিন্ন আন্দোলনকারী গ্রুপ এই 6 মাসে অন্তত প্রায় 250 দাবি দেওয়ার আন্দোলন এই সরকারকে হ্যান্ডেল করতে হয়েছে। হ্যান্ডেল করে নাই, তারা আসে নাই, কোনো উপদেষ্টা কোনো একটা আন্দোলনকারী কমিউনিটির দাবি দেওয়া শুনতে রাজপথে আসে নাই, তাদের সাথে কথা বলে নাই। আমরা গিয়েছি, আমরা বলেছি যে এই গণ অভ্যুত্থান আমরা করেছি, আমাদের সরকার, আপনারা ধৈর্য ধরেন, আপনাদের দাবি দেওয়া আদায় হবে। কিন্তু এখন পর্যন্ত নন এমপিভুক্ত শিক্ষক, প্রাইমারি শিক্ষক, আপনার এইভাবে প্রতিবন্ধীদের আপনার স্বীকৃতি সহ বিভিন্ন কমিউনিটির যৌক্তিক দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়াগুলো আমলে নেওয়া হয় নাই। আমরা বলছিলাম যে আমরা এই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন করে রাষ্ট্র ব্যবস্থা নতুনভাবে গড়ে তুলতে চাই, আমরা নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু পুরানো ব্যবস্থা জিয়ে রেখে সেটি সম্ভব নয়। তো পুরানো ব্যবস্থা উচ্ছেদ করার জন্য সরকারের আমরা কার্যকর কোনো পদক্ষেপ দেখি নাই। গত 6 মাসে এখন পর্যন্ত এই গণহত্যার চিহ্নিত যারা মাস্টার মাইন্ড এবং যারা মদত দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, শহর থেকে নগরে, গ্রামে, জেলা, উপজেলা পর্যায়ে হামলা করেছিলেন, যারা মিছিল করেছে, তাদের উপর আক্রমণ করেছিলেন, খুব বেশি সংখ্যক লোক তারা গ্রেপ্তার হয় নাই। এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। তারা, আমরা দেখেছি মাঝখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্ভবত মিউনিকের প্রোগ্রামে বলেছিলেন যে একটা বৃহৎ রাজনৈতিক দল বিএনপির কথা রেফারেন্স করে তারা চাচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে গত 5ই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা বরাবর ডিসিদের মাধ্যমে গণহত্যার বিচার সহ বাংলাদেশের গত 53 বছরে যারা জনগণকে জিম্মি করে, জনগণের রক্ত চুষে লুটপাট করে যারা অবৈধভাবে সম্পদের মালিক হয়েছে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করা, এই গণহত্যাকারী তাদেরও সম্পদ বাজেয়াপ্ত করা সহ 18-14 এই ভুয়া নির্বাচনে যারা জড়িত তাদের ব্যবস্থা গ্রহণ সহ 5 দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। 19 তারিখে জেলায় জেলায় বিক্ষোভ করা হয়েছে। বন্ধুগণ, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এই বাংলাদেশের আজকের যে পরিবর্তিত প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট রচনায় আপনাদের কি অবদান সেটা আপনারা জানেন, দেশের সচেতন মানুষও জানে। আমরা ইতিহাসের বিকৃতি করতে চাই না, ইতিহাস কিংবা ক্রেডিট নিয়ে কারাকারি করতে চাই না, কিন্তু এটা তো অস্বীকার করার উপায় নেই, কেউ অস্বীকার করতে পারবে না। আওয়ামী লীগ চেষ্টা করেছিল 53 বছর ধরে এইখানে ইন্ডিয়ান হেজিমনি প্রমোট করে মুক্তিযুদ্ধের একটা আওয়ামী বয়ান তারা তৈরি করতে চেয়েছিল, কিন্তু জনগণ শেষ পর্যন্ত ছুঁড়ে ফেলেছে। কি প্রতাপশালী শক্তিশালী দল, সেই দলের নেতা নেত্রীদেরকে পালিয়ে যেতে হয় এবং 6 মাস পরেও কোনো ধরনের কারো মুখ দেখা যায় না, এত বড় দল ছিল। কাজে আজকে ইতিহাসকে নিয়ে কিংবা ইতিহাসের চরিত্র নিয়ে যদি কেউ টানাটানি করতে চায়, তাদের পরিণতি একই হবে। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমেই, এই ছাত্র অধিকার পরিষদের মাধ্যমেই ছাত্রদের মধ্যে রাজনীতির বাইরে একটা বিকল্প সচেতনতা বোধ এবং দেশপ্রেমের প্রশ্নে একটা অবস্থান তৈরি হয়েছিল, যার প্রতিফলন আমরা দেখেছি 18 থেকে ধারাবাহিকভাবে সেই কোটা সংস্কার আন্দোলন থাকাকালীন সময় আমাদের স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা যে নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে রাজপথে এসেছিল, সেই নিরাপদ সড়ক আন্দোলনে কিভাবে কোমলমতে আমাদের ভাই বোনদের পাশে তাদের মা বাবারা, বোনেরা, ভাইরা এসে দাঁড়িয়েছিল, সেটি আপনারা দেখেছেন। এই 18 সালের দুটো আন্দোলনই এই দেশের তরুণ প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নতুন করে প্রেরণা দিয়েছে, নতুন করে জাগ্রত করেছে। এবং
তৎপরবর্তী আমাদের ধারাবাহিক প্রচেষ্টা 2019 সালের ডাকসু নির্বাচন, এবং আমরা চ্যালেঞ্জ করে বলেছিলাম কোন সময়টাতে আপনারা লক্ষ্য করেন সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো 2018 পরে চাইলে 18তেই দল ঘোষণা করতে পারতাম। আমরা 19-এ 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়েছে। ঐতিহাসিকভাবে রাজনৈতিক দলের বাইরে গিয়ে আমরা একটা প্রতিকূল সময় চ্যালেঞ্জ মোকাবেলা করে সেই নির্বাচনে জয়লাভ করেছি। আমরা চাইলে 19-এও দল গঠন করতাম, কিন্তু আমরা সময় নিয়েছি, মানুষের কথা বুঝতে চেষ্টা করেছি, মানুষের পালস বোঝার চেষ্টা করেছি। 19 গেছে, 20 গেছে, 21-এ আমরা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছি। আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে 2021 সাল বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ছিল। বাংলাদেশের 50 বছরে আমরা এই রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিলাম। পরিষ্কারভাবে সে সময় আমাদের দলের ঘোষণাপত্রে আমরা বলেছিলাম বাংলাদেশের বিদ্যমান রাজনীতি জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে। এই দলীয় রেজুর ভিত্তিক রাজনীতি, পরিবারতান্ত্রিক রাজনীতি বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্রকে একেবারে উঁচু পর্যায় থেকে মানে টপ টু বটম এমনভাবে বিভক্তি করেছে, সমাজে পরিবারে ভাইয়ে ভাইয়ে বিভক্তি। এই ধরনের অসহিষ্ণু রাজনীতি এই দেশে চলতে পারে না। এই রাজনীতির পরিবর্তন দরকার। তারুণ্যের নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই গণ অধিকার পরিষদ যাত্রা শুরু করেছে। পরিষ্কারভাবে কিন্তু আমরা বলেছিলাম আমাদের 21 দফা কর্মসূচিতে আমরা সেই সময় বলেছিলাম যে বাংলাদেশের মতো একটা ঘন বসতিপূর্ণ অধিক জনসংখ্যার দেশে আমরা যদি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত না করতে পারি, একটা অসুস্থ জাতি তৈরি হয়। সেই জাতির দ্বারা একটা উন্নত জাতি গড়া সম্ভব না। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। সকলের জন্য সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমরা শিক্ষার ক্ষেত্রেও বলেছিলাম একই কথা, শিক্ষা ছাড়া জাতি গঠন সম্ভব নয়, জাতিকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া সম্ভব নয়। 60-এর দশকে বাংলাদেশের জিডিপি এবং অর্থনৈতিক অবস্থা এবং চীনের অবস্থা প্রায় সেম ছিল। চীনকে বলা হতো গণচীন, জনসংখ্যার আধিক্যের কারণে। সেই গণচীন আজকে অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে যাওয়ার উপক্রম, সামরিক সহ বিভিন্ন ক্ষেত্রে তারা আজকে কতটা শক্তিশালী হয়েছে। কিংবা বাংলাদেশ যে সময় স্বাধীনতা লাভ করেছে 70-এর দশকেও যদি দেখেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কাতার অনেক দেশ সেম স্ট্যাটাসে ছিল। আজকে তারা কত দূর চলে গিয়েছে, আর আমরা এখনো এই যে আজকে তো ইউরোপের আমার সফর আছে, আপনাদের সকলের কাছে দোয়াও চাই, জানেন তো যাব। অনেকেই বাংলাদেশকে চেনে দারিদ্র্যের দেশ, বন্যা খরা পীড়িত দেশ, অভাবের দেশ, অথচ সমপর্যায়ে যে সমস্ত দেশ স্বাধীনতা লাভ করেছে তারা আজকে, সিঙ্গাপুর আজকে অনেক দেশের জন্য রোল মডেল, মালয়েশিয়া অনেক দেশ। আমরা এখানে পারি নাই, কারণ আমরা পারি নাই আমাদের এই দুর্নীতিবাজ এবং লুটেরা রাজনৈতিক ব্যবস্থার কারণে। সেই কারণে আমরা 2021 সালে গণ অধিকার পরিষদের ঘোষণাপত্র এবং কর্মসূচিতে আমরা বলেছিলাম এই লুটেরা রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করে গণতন্ত্র সুশাসন নিশ্চিত করার জন্য গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করতে হবে। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করতে হলে একটা ভারসাম্যপূর্ণ সংসদ প্রয়োজন। যেই কারণেই কিন্তু আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলেছিলাম। সংখ্যানুপাতিক নির্বাচন এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা বলছি না, আমাদের ঘোষণাপত্রে যান 2021 সালে আমাদের ঘোষণাপত্রে আমরা পরিষ্কারভাবে বলেছিলাম নির্বাচনে যেন কেউ প্রভাব বিস্তার না করতে পারে, রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে। আমরা সেজন্য একটা শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা আমাদের 21 দফা কর্মসূচিতে আমরা বলেছিলাম। আমরা এখন যে বিষয়গুলো আলোচিত হচ্ছে, অনেক নেতা বলছেন সেটা হেডলাইন হচ্ছে, অথচ এই কথা গণ অধিকার পরিষদ 21 সালে তার ঘোষণাপত্রে বলছে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদের জায়গায় 2বারের বেশি যাওয়ার দরকার না। একটা মানুষ 2বার হলেও প্রধানমন্ত্রী, 3বার হলেও প্রধানমন্ত্রী, আর 2বারের বেশি আকাঙ্ক্ষা থাকা উচিত না। সবচেয়ে শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেন প্রেসিডেন্ট 2 টাইমসের বেশি কেউ হয় না। আমরা কিন্তু এটা বলেছিলাম সেই সময় কাজী, এবং একই সাথে আমরা বলেছিলাম দল অবশ্যই, আমি যতই নিরপেক্ষ থাকি
আমার কাছে এখন অবশ্যই আমার এই যে গত 18 সালের প্রতিকূল সময় রাজনীতি করে ছাত্র তরুণদের পাশাপাশি বয়সে একটু বয়োজ্যেষ্ঠ হলেও মনে প্রাণে তারুণ্য, এই যে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ এখানে এই চুলদাড়ি পাকা লোকজনগুলো বসে আছে এখানে, যারা তারা আমাদের সাথে রাজনীতি করতে এসে লাঞ্ছিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, অপমানিত হয়েছেন, মাঝে মাঝে নিজের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করে যে এই মানুষগুলোকে আসলে আমরা কি তাদের জীবদশায় তাদের জন্য কোনো সম্মান নিশ্চিত করতে পারবো কিনা। ওনারা তো অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সাথে রাজনীতিতে যুক্ত হয়েছিল যে আমরা ওনাদের জন্য কি করতে পারবো, ইয়ং যারা আছে তারা না হয় আরো 20-25 বছর বাঁচবে। তো আমরা সেজন্য আমরা বলেছিলাম যে অন্তত যদি আমরা দেশে একটা ভালো ব্যবস্থা তৈরি করতে পারি, সিনিয়র নাগরিক হিসেবেও তারা অন্তত সব জায়গায় সম্মানিত হবেন। কিন্তু গত 6 মাসে আমরা যে রাষ্ট্র সংস্কারের ফেনা তুলে ফেলছি মুখে, তার কোনো বাস্তব চিত্র বাস্তবায়ন গত 6 মাসে এখন পর্যন্ত আমরা দেখছি না। বরঞ্চ পুরনো রাজনৈতিক বৈশিষ্ট্য, পুরনো রাজনীতির চালচলন, পেশি শক্তি, আধিপত্য, হামলা, দখল, চাঁদাবাজি, পুরনো রাজনৈতিক ব্যবস্থায় গত 6 মাসে ফিরে এসেছে। এই পুরনো ব্যবস্থা যদি ফিরে আসে এবং পুরনো ধারায় যদি দেশ চলে, তাহলে এত মানুষ কেন জীবন দিয়েছে? তাহলে এই জীবন দেওয়ার সার্থকতা কোথায়? আমাদের সিনিয়র সহসভাপতি ফারুক ভাই যেটা বলেছে, তাহলে কি আমরা আবার আরেকটা সরকার আসবে তাদের বিরুদ্ধে আন্দোলন করব? না। এই জন্যই সেনাপ্রধান বলেছে, যেন আমরাও বলতে চাই, এনাফ ইজ এনাফ, এনাফ হয়েছে। এখন আমাদেরকে অবশ্যই একটা নতুন রাজনৈতিক সমঝোতায় জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আগামীর বাংলাদেশকে আমরা কোথায় দেখতে চাই, আমরা কি কি পরিবর্তন করতে চাই, সেই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। ইতিমধ্যেই 15টি সংস্কার কমিশন তাদের রিপোর্টগুলো দিয়েছেন। প্রধান উপদেষ্টা একটা জাতীয় সংলাপ ডেকে আমাদেরকে বলেছিলেন যে সমস্ত রাজনৈতিক দল যেই ইস্যুতে ঐক্যমত হবে ওয়েবসাইটে দেওয়া থাকবে এবং যতদূর সম্ভব আমরা ঐক্যমতে পৌঁছাই, সেগুলো বাস্তবায়ন করা হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে বা দুনিয়াতে আসলে সব মানুষ কখনোই এক সিদ্ধান্তে কিংবা একই মতে আসবে না। মত পথের ভিন্নতা এটা সার্বজনীন এবং এটা দুনিয়ার একটা সত্য। কাজী আমরা তখন অনেক নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ বলেছিল, আপনি যেহেতু হেড অফ দ্য গভর্নমেন্ট, আপনার একটা গ্রহণযোগ্যতা আছে, আপনাকে মানুষ বলে সফট টকার, সুইট টকার, কিন্তু আপনাকে এখানে দায়িত্ব পালন করতে হলে মাঝে মাঝে হার্ড হতে হবে। সিদ্ধান্ত সবার কথা শুনে নিতে হবে। সেক্ষেত্রে কার্পণ্য করলে চলবে না, কিছু ক্ষেত্রে একটু শক্ত ভূমিকা পালন করতে হবে। আমরা অবশ্যই বলতে চাই, সংস্কারের প্রশ্নে আমরা যেটা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রস্তাবনা দিয়েছি, অনেকের কাছে সেটা গ্রহণযোগ্য হয়েছে। আমরা মনে করি এই যে ক্ষমতার মসনদ, চেয়ারের প্রতি এত মায়া তৈরি হয়, চেয়ার কেউ ছাড়তে চায় না। সেক্ষেত্রে আমরা বলেছিলাম সংসদের মেয়াদ কমিয়ে আনেন, 4 বছর করতে পারলে কিন্তু ভালো। এবং এটাতে কারো বিরোধিতা থাকার কথা তো না, তাই না ভাই? 5 বছর পর পরও নির্বাচন হবে, 4 বছর পর পর নির্বাচন হবে। আগে 5 বছর পরে অংশগ্রহণ করতাম আমরা, এখন 4 বছর পরে যাব। আমরা 4 বছরের প্রশ্নে আমরা মতামত দিয়েছি। আমরা মনে করি বাংলাদেশের গত 6 মাসের যে রাজনৈতিক চরিত্র আমরা দেখতে পেয়েছি, সেখানে অবশ্যই রাজনীতিতে ভারসাম্য প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই কোনো একক দলের কর্তৃত্ব সংসদে যদি চলে, এইটা ওই পুরানো পথেই যাবে। তার জন্য আমরা বলেছিলাম আনুপাতিক হারে নির্বাচন হবে। আনুপাতিক হারে নির্বাচন হলে সকল দলের প্রতিনিধিত্ব সংসদে থাকবে। এবং আমরা বলছি অবশ্যই গণ অধিকার পরিষদ কিন্তু এখন পর্যন্ত কোন রাজনৈতিক দলে বা দলের সাথে জোট করে না, নির্বাচনে কোনো জোট করে না। আমরা যদি 10% ভোট পাই, তাহলে 400 আসন হইলে 40 জন আপনাদের দলের প্রতিনিধিত্ব থাকবে। অন্যান্য দল, কোন দল 1% ভোট পেলেও বিদ্যমান 300 আসন হলে তার 3 জন সংসদ সদস্য দলের প্রতিনিধিত্ব থাকবে, এবং যদি আপনার 400 হয় তাহলে 4 জন সংসদ সদস্য থাকবে। বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক যে সমস্ত মেইন স্ট্রিম দল, অন্তত 8 থেকে 10টা দল আছে, যদিও কাগজে কলমে নিবন্ধিত দল বোধহয় 50টার উপরে, কিন্তু এগুলোই বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্নভাবে দেওয়া হয়েছিল, কাগজপত্র
যাচাই বাছাই শর্ত পূরণ করলে 8 থেকে 10টা দলের বেশি দল শর্ত পূরণ করবে না। সেই 8 থেকে 10টা দল এমন কোনো দল নাই যে 2-4% ভোট না পাবে। কাজেই আমরা মনে করি যে সব রাজনৈতিক দলই এর সাথে একমত হবে। হয়তো কোনো কোনো দল দাদাগিরি করতে চাওয়ার জন্য না, আমরা নির্ধারণ করব কে এমপি হবে, কে মন্ত্রী হবে। আমরা 2-4টা সিটেই পাঠাই দেব, আমাদের করুণায় কৃপা নিয়ে অন্যরা এমপি হবে কিংবা সংসদে যাবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ওই পুরানো ব্যবস্থার জন্য আমরা জীবন দেই না। অবশ্যই ব্যবস্থার পরিবর্তন আমরা করব। আগামী নির্বাচন হবে আনুপাতিক হারে। সেই দাবিতে প্রয়োজনে যদি আবার আমাদেরকে রাস্তায় নামতে হয়, অবশ্যই আমরা অন্যান্য যে সমস্ত দল এই দাবির পক্ষে একমত তাদেরকে নিয়ে আমরা রাজপথে নামব। বাংলাদেশের ইতিহাসে এখানে যেটা বলেছে আমাদের অনেক ভাইরা, দাড়ি চুল পাকা অনেক সিনিয়র মানুষ আছেন, 53 বছর ইতিহাসে যত স্থানীয় সরকার নির্বাচন হয়েছে এমন কোন নির্বাচন নাই যে নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রভাব ছিল না। ক্ষমতায় নাই সে এখনই কোন দলের উৎপাত আধিপত্য এতটা বেড়েছে, অন্য দল এখনই প্রোগ্রাম করতে গেলে বাধা দেওয়া হচ্ছে, লিফলেট বিতরণ করতে গেলে বাধা দেওয়া হচ্ছে, ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলানো হচ্ছে। গতকালকে, আজকের এটা বিষয় না, তারপর বলছি মিডিয়ার ভাইরা আছে বিদায়, আমরা ঢাকা জেলা প্রশাসকের কাছে রাজনৈতিক দল হিসেবে সরকারের যদি কোথাও কোনো জায়গা থাকে, এই আন্দোলন সংগ্রামের অগ্রগামী অগ্রসেনানী দল হিসেবে আমরা একটা স্পেস বরাদ্দ চেয়েছি। আমরা যথাযথ প্রক্রিয়ায় আবেদন দিয়েছি, গণপূর্ততে দিয়েছি, ডিসি সাহেবের কাছে দিয়েছি। আমরা কিন্তু দখল করতে যাইনি। আমাদের আশপাশ থেকে অনেক অফিস টফিস দখল হয়ে গেছে, আমরা কিন্তু কোনো দখল করতে যাইনি। আমরা কেন অন্যটা দখল করবো? আমরা সরকারের আওয়ামী লীগ বিএনপির অফিসও অ্যাবান্ডন প্রপার্টি সম্ভবত, তাই না? অ্যাবান্ডন প্রপার্টি থেকে আমরা এই তারুণ্যের রাজনৈতিক দল স্রোতের বিপরীতে সংগ্রাম করে আজকে এই পর্যায়ে আসা, আজকে একটা ইতিহাস সৃষ্টিকারী পরিবর্তনের নেতৃত্ব দিয়েছি। কাজী আমাদের মধ্যে তো অবৈধ লুটেরা, মাফিয়া, দখলদার, চাঁদাবাজ ছিল না যে কয়েকশো কোটি টাকার মালিক তারা একটা বিল্ডিং 2-4টা ঢাকা শহর কিনে নেবে। আমরা আবেদন দিয়েছি, তারা ব্যবস্থা নেবে। আমরা আপনারা দেখেছেন ফেসবুকে প্রতি বছর রোজায় গণ ইফতার কার্যক্রম করতাম আমাদের অফিসের সামনে। আগে যখন জামান টাউনে ছিল সেখানেও করেছি, এখন আল রাজির সামনে গত বছর ওখানেও করেছি। এইখানে যে আমরা আবেদন দিয়েছি ওই জায়গাটি, ওখানে আমরা বরাদ্দ পেলে আমরা অফিস টফিস করবো, খালি জায়গা পড়ে রয়েছে। আমাদের নেতাকর্মীরা ওখানে গণ ইফতার এবং সেহরির কার্যক্রমের জন্য সামিয়ানা টানিয়ে বাঁশ দিয়ে একটা বসার পরিবেশ তৈরি করতেছিল। রাতে ওখানে শটগান, পিস্তল, রামদাও নিয়ে নাকি এখানে আমাদের নেতা কর্মীদেরকে আহত করা হয়েছে। আমরা প্রশাসনের কে কথা বলেছি, সেনাবাহিনী নাকি 2-3 জনকে আটক করেছে। আমি জানি তাদেরকে ছাড়া হয়েছে কিনা, তারা যেই দলেরই হোক না কেন, পরিষ্কারভাবে আমি বলছি, আপনারা যারা এখানে থাকবেন, আমরা এতদিন রাজপথে স্লোগান দিয়েছেন না, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, বাঁচতে হলে প্রয়োজনে লড়াই করেই বাঁচতে হবে। আমাদের অফিসের সামনে আমাদের নেতা কর্মীদের গায়ে হাত দিয়ে ওই হাত নিয়ে ফিরে যেতে পারবে না। সেটা আমরা একটা সহনশীল রাজনীতি, আমরা অবশ্যই বলছি, গত এই 18 থেকে এই রাজনীতিতে গণ অধিকার পরিষদের কোন নেতা কর্মী কারো গায়ে হাত দেয় নাই, কারো প্রপার্টি দখল করে নাই, ভদ্রভাবে সহনশীলভাবে রাজনীতি করেছে। এমন কুতুব ঢাকা শহরে এই পরিবর্তনের পরে অন্তত আমাদের সামনে দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে আহত করে রক্তাক্ত করে পার পেয়ে যাবে, সেই কুতুব এখন থাকতে পারে না। ওইখানে যারা আছেন, আমরা আইনগত প্রক্রিয়ায় যাব, আপনারা মামলা করবেন, তারপরে যদি পুলিশ ব্যবস্থা না নেয় তখন আমরা ব্যবস্থা নেব। কিন্তু প্রথমত আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য কেন্দ্র থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ে ওসি, ইউনো, ডিসি, এসপি সব ধরনের প্রশাসনকে আমরা শুরু থেকে সহযোগিতা করে আসছি, আমরা আগামীতেও করব। কারণ পুলিশ প্রশাসন যদি সঠিকভাবে কাজ না করতে পারে তাহলে এই ধরনের সন্ত্রাসী নৈরাজ্য বাড়বে। সেই কারণে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই, তাদেরকে সহযোগিতা করতে চাই। শেখ বন্ধুগণ, এই প্রেক্ষাপটের রাজনৈতিক
প্রেক্ষাপট নিয়ে আমার কথা হচ্ছে এইটুকুই। আমি এবার সাংগঠনিক দু চারটি, যেহেতু এখানে আমাদের গণমাধ্যমের ভাইরা ছিল অনেকে, আপনারা নেতাকর্মীরা অনেকে কিছু বিষয় জানতে চাইতেন, এই আলোকে কিছু কথা বলা। আজকের এই সবার বিষয়ে আমার দুই তিনটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর কথা হচ্ছে যে আজকের এই বর্ধিত সভা থেকে আমাদের আগামী নির্বাচন জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। আমরা ইতিমধ্যেই বলেছি, এখন পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক দল এবং জোট করি নাই। আমরা চাই জনগণের যে আকাঙ্ক্ষা, বিকল্প একটা রাজনৈতিক শক্তি, সেই শক্তি হিসেবে, সেই দল হিসেবে মানুষের আকাঙ্ক্ষা পূরণে আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়া। আপনারা নেতৃবৃন্দ যারা বক্তব্য রাখবেন, হয়তো সবাই সুযোগ পাবেন না, অন্তত প্রত্যেক জেলা থেকে একজন করে, তাও সব জেলা পাবেন না, 64 জেলা বললে 64 জন, মেজর জেলাগুলো অন্তত আমরা দেব। আপনাদের বক্তব্যে আপনারা ওখানকার সাংগঠনিক অবস্থা, আমাদের দলের সংকট এবং সম্ভাবনা, জাতীয় নির্বাচনের এবং জাতীয় রাজনীতির প্রশ্নে যদি আপনার অবস্থান এবং মতামত থাকে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করবেন। এবং আপনারা কি চান আমরা নির্বাচন জোট করে করব নাকি এককভাবে করব, সেই বিষয়ে মতামত দেবেন। জোট করলে কাদের সাথে করব, কাদেরকে নিয়ে আমরা করতে পারি, সেই বিষয়গুলো আপনারা মতামত দেবেন। এবং আজকের এই বর্ধিত সবাই আমাদের আগামী জাতীয় রাজনীতির বিষয়ে আমাদের সিদ্ধান্ত হবে। একই সাথে সরকার চেষ্টা করছে, এবং আমি যতদূর জানি সংস্কার কমিশন থেকে শুরু করে সরকার চায় যে একটা ভালো স্থানীয় নির্বাচনের মধ্যে দিয়ে তৃণমূলে একটা সুস্থ ধারা রাজনীতি গড়ে উঠুক, জনগণের ক্ষমতায়ন হোক, প্রভাব মুক্ত একটা নির্বাচন হোক। সেক্ষেত্রে স্থানীয় নির্বাচন হলে আপনাদের অবস্থা কি, কোথায় কি ধরনের প্রার্থিতা করার সুযোগ আছে, আমাদের প্রার্থীরা তাদের কীরকম অবস্থা, এই বিষয়গুলো আপনারা আপনাদের বক্তব্য একটু অবহিত করবেন। আরেকটি বিষয় হচ্ছে যে আজকে যেহেতু এই আগামীকালকে কিংবা পরের দিন থেকেই যেহেতু পবিত্র রমজান শুরু হবে, সারা দেশের মুসলমানদের এই পবিত্র ধর্মীয় মাসটিকে ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পালনের পাশাপাশি এই রমজানের পবিত্রতা রক্ষা করা এবং রমজানের যে শিক্ষা আমাদের আত্মসংযম এবং আত্মশুদ্ধি, সেইটাকে কাজে লাগিয়ে আমাদের মধ্যেও যদি ভুল ত্রুটি থাকে নিজেদেরকে পরিশুদ্ধ করে গড়ে তোলা। এবং এই রমজানের ইবাদত বন্দিগির পাশাপাশি অফিস আদালত আগে ছুটি থাকে, অন্তত প্রতিটি ইউনিয়নে, জেলা, উপজেলা, মহানগরে যেখানে আমাদের কমিটি আছে সমস্ত জায়গায় ওই এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সংশ্লিষ্ট সকলকে নিয়ে যেন একটা ইফতার প্রোগ্রাম আপনারা সবার সম্মানে করতে পারেন, সেই সমস্ত বিষয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন এবং পরিকল্পনা করবেন। এবং বিশেষ করে আরেকটি নির্দেশনা আপনাদেরকে দিতে চাই সর্বশেষ, এবং আমার কথার পরে আমাদের কিছু নেতৃবৃন্দ সাংগঠনিক সুনির্দিষ্ট বিষয়ে কথা বলবেন কয়েকজন, তারপরে আপনারা মতামত দেওয়ার সুযোগ পাবেন। এবং আমরা বলছি জাস্ট শেষ 1 ঘন্টা আমাদের কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ আবার বলবে। সর্বশেষ আমার বক্তব্য হচ্ছে যে আমরা যে দুটো কর্মসূচি করেছিলাম, 5ই ফেব্রুয়ারি স্মারকলিপি প্রদান, 19 ফেব্রুয়ারি জেলায় জেলায় বিক্ষোভ। এখানে রাজনৈতিক কারণে ফায়দা নেওয়ার জন্য কেউ কেউ আওয়ামী লীগকে রাজনীতিতে স্পেস দিতে চাচ্ছে, আওয়ামী লীগকে জিয়ে রাখতে যাচ্ছে। দেখেন, একটা অভিযোগ করেছিল বোধহয়, এটা কিছুই না, যে কেউ আন্তর্জাতিক আদালতে অভিযোগ করতে পারে। অভিযোগ গৃহীত হবে কিনা, হইলে এটার বিষয় কি হবে, এগুলো পরের চ্যাপ্টার। যেখানে জাতিসংঘ পরিষ্কারভাবে বলছে যে গত সরকারের বাহিনী সুপরিকল্পিতভাবে গণহত্যা চালিয়েছে, নাগরিকদের মানবাধিকার থেকে শুরু করে মৌলিক অধিকার চরমভাবে লঙ্ঘিত করেছে। সেখানে গণহত্যা থেকে আর শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সেভ করার কোনো রাস্তা নেই। গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি অবশ্যই নিষিদ্ধ করতে হবে, কিন্তু অনেকে চায় যে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে রাজনীতিতে আওয়ামী লীগ থাকুক, তাহলে তারা ফায়দাটা নিতে পারবে। কিন্তু আমাদের পরিষ্কার কথা, এই যে অভিযোগ দিয়েছিল সেখানে এই 8 জনের মধ্যে আমাদেরও নাম দিয়েছে। কারণ এইটা তো সবাই জানে যে এই গণ আন্দোলনের এবং এই ছাত্র যুবক তরুণদেরকে
18 সাল থেকে আজকে পর্যন্ত নিয়ে আসা, আজকে যারা অনেকে উপদেষ্টা হয়েছেন, অনেকে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তাদের প্রত্যেকেই চেনেন। তাদের বাসা ভাড়াটাও আমরা অনেকে দিয়েছি। অবশ্যই আমি আমার বাপের জায়গা জমি বেচে দেইনি, আপনারাই দিয়েছেন, আমাদের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষীরা দিয়েছে, সেটা দিয়ে আমরা দল পরিচালনা করেছি এবং এখনো করছি। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ছাত্র নেতৃবৃন্দ যারা প্রতিকূল সময়ে একটা পরিবর্তনের জন্য সাহস নিয়ে আমাদের সাথে এসেছিল। চাঙ্কারপুল 2টা বাসা ভাড়া থাকতো, জানেন কিনা আমি জানি না, পরে চালাই 2টা বাসা ভাড়া 45,000 দিতে পারি না, পরে একটা দিয়েই চালাইতাম। ওই বাতিটা জ্বালাই রাখছিলাম বিধায় আজকে একটা আলোকিত, একটা শুধু ঢাকায় না, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর অনেক জায়গায় আমরা আজকে যে ছাত্র নেতৃবৃন্দ নেতৃত্ব পর্যায়ে, আলহামদুলিল্লাহ এটা আমাদের সন্তুষ্টির জায়গা যে অনেকেই আমাদের হাত ধরে রাজনীতিতে এসেছে, রাজনীতি শিখেছে। কিন্তু আমার একই সাথে যেমন ভালো লাগা, স্বস্তির বিষয় আছে, আবার অস্বস্তি, আবার একটা সংকটের বিষয় আছে। আজকে এই যে আবার জেলা উপজেলা পর্যায়ে আমি দেখলাম সেদিন আমার উপজেলায় সমন্বয়ক পরিচয় 3-4 জন, তারা ইউনোর বিরুদ্ধে আপনার আন্দোলন করছে, ব্যানার দিয়েছে ইসলাম বিদ্বেষী, গণশত্রু, আওয়ামী দোসর, অনেক কিছু। একটা লোক ইসলাম বিদ্বেষী, গণশত্রু, আওয়ামী দোসর, অনেক কিছু। পরে যেটা জানলাম যে তাদের এই ওএমএস তাদের নামটা না রাখায় বোধহয় তারা এই সমস্ত মানে তাকে সরানোর জন্য একটা এটা মানে প্রোগ্রাম করতেছে। অনেক জেলার এসপি এবং ডিসি, অন্যান্য রাজনৈতিক দল অনেকেই বলে, কিছু ছাত্র নেতৃবৃন্দ আবার সমন্বয়ক পরিচয়ে একেবারে জেলার ডিসি অফিস, এসপি অফিস থেকে শুরু করে বন্দর, সচিবালয়, সব জায়গায় আবার একটা উৎপাত এবং আধিক্য দেখাচ্ছে। এইটা আবার একটা অশনির সংকেত। কারণ ছাত্র নেতৃবৃন্দ যদি পড়াশোনা শেষ করার আগেই সে যদি জেলায় কনস্টেবল নিয়োগের জন্য এসপির সাথে ডিলিংয়ে বসে, ওই অসৎ প্রক্রিয়ায় জড়ায় যায়, ডিসির সাথে ওই টেন্ডার, এই ওএমএস, এইটার মধ্যে জড়ায় যায় ছাত্র অবস্থায়, তাহলে এই ছাত্ররা যখন আগামী দিনের নাগরিক হবে, একটা অসৎ ধান্দাবাজ প্রজন্ম হিসেবে গড়ে উঠবে। কাজে সেক্ষেত্রে এইখানে আবার সংকটের জায়গাটা হচ্ছে, অবশ্যই আমাদের এই ছাত্র নেতৃবৃন্দরা বা আন্দোলনকে ব্যবহার করে, কোনো ব্যানারকে ব্যবহার করে কেউ যদি এ ধরনের ফায়দা নিতে চায়, সেই বিষয়েও আমাদের অবস্থান থাকতে হবে। এই বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা এই গণ অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে বা কোনো স্পেসিফিক আইডিওলজির মানুষের দ্বারা হয় নাই। দল মত নির্বিশেষে দেশের আপামর জনসাধারণের ত্যাগ এবং সংগ্রামের ফলে আজকের এই পরিবর্তন হয়েছে। আবারও সেই গণ অভ্যুত্থানের আত্মত্যাগকারী এবং সংগ্রামী জনতাকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আমার আজকের বক্তব্য এইখানে শেষ করছি। মিডিয়ার ভাইদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা যদি একটু ফুটেজ নেন, তাহলে আপনারা যদি কেউ লেটে এসে থাকেন, ফুটেজ নিয়ে আপনারা আজকে আমাদের এই অনুষ্ঠান থেকে একটু সমাপ্ত করলে ভালো হয়। আমাদের অভ্যন্তরীণ ইন্টারনাল আলোচনা হবে, যেটি আমরা মিডিয়ায় রাখতে চাচ্ছি না। If you enjoyed the video, make sure to leave a like and subscribe the channel.